আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার। আন্দোলনের চোখে আঘাতপ্রাপ্ত ২০০ জনকে চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন, দ্রুত কারণ খোঁজার নির্দেশ অন্তর্বর্তী সরকারের। কাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। চলছে ঈমান আমল নিয়ে বয়ান। যৌনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরুতেই দেখছিলেন সংবাদের শিরোনাম, বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জান্নাতুল কলি। বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। আয়োজনগত বিবর্তন হতেই থাকবে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য। প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি একুশের ভাষা আন্দোলনকে আরও গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর একুশের গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশিদের, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি। সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশিরা কৃতিত্ব দেখাচ্ছে। আমরা একুশের দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই। তারা সবাই একুশের দিনে নিজের দেশকে স্মরণ করে সবসময় অনুষ্ঠান করে। তারা আমাদের পরিবারের অংশ হিসেবে তাদের সন্তান সন্ততির কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না, তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম। বাংলা একাডেমিকে ধন্যবাদ। আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। সমবেত সুধীজন, এখন মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। আমরা আদালতের নির্দেশে আশুলিয়ায় কবর থেকে উত্তোলন করা হলো জুলাই গণ অভ্যুত্থানে নিহত ৩ জনের মরদেহ। সকালে আশুলিয়ায় দক্ষিণ বাইপাইল এবং আমবাগান এলাকা থেকে উত্তোলন করা হয় জাহিদুল ইসলাম সাগর, আস-সাবুর এবং আবুল হোসেনের মরদেহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার এবং নিহতের স্বজনদের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করা হয়। পরে সেগুলো ফরেনসিকে পাঠানো হবে। গত ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা। আর এই ঘটনায় নিহতের স্বজনরা মামলা করলে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত।
জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনাক্রমে আমি আজ এখানে আমার তত্ত্বাবধানে এখানে একটি লাশ উত্তোলন করা হয়েছে। বাদীর ভিকটিমের যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 5 জন বিশেষজ্ঞ দল চিকিৎসকের আহতদের সেবা দিচ্ছে, আর দুপুরের পর বাংলাদেশ চক্ষু হাসপাতালেও রোগী দেখবেন তারা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান, দুদিনের জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের দলটি। আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে 200 রোগীকে চিকিৎসা সেবা দেবে তারা। কারো যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন। জুলাই আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। অলরেডি 5টা প্লেট আমার চোখে নিয়ে ভুগতেছে, আমার মাথায় আছে, আমার অল বডিতে অনেক প্লেট, যেমন আমার 200-র উপরে আমার প্লেট আছে আমার শরীরে। তাইলে আমারে নিয়ে তারা বলতেছে যে ভালো, এর চেয়ে কোনো বেটার ট্রিটমেন্ট নেই, তাহলে বেটার ট্রিটমেন্ট আমি পাবো কোথায়? হসপিটাল ডাক্তাররা যা বলে, বাইরে থেকে যারা আসে তারা একই কথাই বলে, এখানে কোনো তারতম্য নাই। আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রপার চিকিৎসা, পাশাপাশি আমাদের অতি দ্রুত বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক। বর্তমানে আমাদের 98 জন রোগীর মতো ভর্তি আছেন। ওনাদের বিভিন্ন ধরনের উপসর্গ মাঝে মাঝে তৈরি হয়। এই সমস্ত উপসর্গটাকে দেখভাল করার জন্য আমাদের চিকিৎসকরা সর্বদা তাদের পেশাগত সর্বোচ্চ দিক দিয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। এদিকে এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, কুমিল্লায় ওই মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে একই ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, পুলিশ গতরাতে কুমিল্লায় তৌহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে আর তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। অভিযোগ রয়েছে যে শুক্রবার ভোরে বাড়ি থেকে আটক করার পর নিরাপত্তা বাহিনীর হাতে তিনি নির্যাতনের শিকার হন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের হেফাজতে নির্যাতন এবং হত্যার কঠোর নিন্দা জানায় বলে জানানো হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, দেশের অপরাধ এবং বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সরকার একাধিক কমিশন গঠন করেছে। এর মধ্যে বেশিরভাগ তাদের প্রতিবেদন জমা দিয়েছে, আর এই সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এমনটাও জানানো হয় বিবৃতিতে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 11:30টায় তৌহিদুলের মরদেহ নিয়ে বিক্ষোভে নামে ইটাল্লা গ্রামবাসী। পরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মানববন্ধন করেন তারা। এই সময় বক্তারা বলেন, তৌহিদুলের বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা মামলা ছিল না। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান এলাকাবাসী। চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন পাঁচথুবি ইউনিয়ন যুবদলের এই আহ্বায়ক। বাবার কুলখানিতে অংশ নিতে বাড়ি ফিরেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে অস্ত্র রাখার অভিযোগে তাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের অভিযোগ, হেফাজতে তাকে মারধর করা হয়, আর শুক্রবার সকালে হাসপাতালে মারা যান তৌহিদুল। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের সময়ও বিচার বহির্ভূত হত্যা সংগঠিত হলে জাতি হতাশ হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এই মন্তব্য করেন। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। রোববার সকাল 9টায় আখিরি মোনাজাত করবেন মাওলানা জুবায়ের। দুপুরে এক সংবাদ সম্মেলনে মুফতি কেফায়েতুল্লাহ আজহারি আরও জানান,
ইজতেমায় বিদেশি মেহমান আসা ঠেকাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু গুজব ছড়িয়েও তাবলিগের সাথীদের উপস্থিতি কমানো যায়নি। এদিকে ভোর থেকেই বয়ানে দিন প্রতিষ্ঠা এবং ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। জোহরের পর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়। এটি বিশ্ব ইজতেমার বহু পুরনো রীতি। এবারের ইজতেমায় প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা, আর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে সাতপন্থীদের ইজতেমা। পৃথিবীতে বর্তমানে চলমান ব্যবস্থা বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যা পুরনো ব্যবস্থাকে অপসারণ করবে, আর তা করার একমাত্র চাবিকাঠি সামাজিক ব্যবসা, এমনটা মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের 9ম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে দেয়া কি নোটে স্পিচে তিনি এই মন্তব্য করেন। বলেন, শুধু মুনাফা করাই ব্যবসা নয়, ব্যক্তিগত লাভের আশা ছাড়া সমস্যা সমাধানও ব্যবসা হতে পারে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 9ম সোশ্যাল বিজনেস ইউথ সামিট, যেখানে কিনোট স্পিচ প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে বর্তমানে যে ব্যবস্থা চলমান তা বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। তাই তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে এমন একটি ব্যবস্থা যা পুরানো ব্যবস্থাকে অপসারণ করবে, আর সামাজিক ব্যবসা এক্ষেত্রে তা বাস্তবায়নের একমাত্র চাবিকাঠি। তরুণ প্রজন্মের জন্য সামাজিক ব্যবসা এক অভিনব অভিজ্ঞতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। Because it creates massive problems for the world, and the world has no escape route from that. We need to design an engine which will skip that path, and social business is key to that whole thing. Unless we are, you see, I'm not saying that everything else has to be removed. We are saying make space for social business. অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, শুধু মুনাফা অর্জনই নয়, কোনো ব্যক্তিগত লাভের আশা ছাড়াই সমস্যার সমাধান করাও ব্যবসা হতে পারে। কারণ মুনাফা থেকে পাওয়া অর্থ একজনকে যতটা আনন্দিত করে তার চেয়ে অনেক বেশি আনন্দ পাওয়া সম্ভব অন্যের উপকারে আসতে পারলে। Business doesn't mean only profit maximization. There could be another kind of business. Business to solve problems without having any intention of making any money out of it personally. Making money may be happiness, but making other people happy is a super happiness. এ সময় প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মকে গিভিং প্লেজে অংশ নেওয়ার আহ্বান জানান, যে অঙ্গীকারের মাধ্যমে মৃত্যুর পর একজনের বেঁচে যাওয়া অবশিষ্ট সম্পদ জনহিতকর কাজে ব্যয় করা সম্ভব হবে। Recently I was also encouraging the people who are involved in giving pledge. You must be familiar with that. Big richest people in the world, they sign up a pledge called giving pledge, and the giving pledge means after their death, whatever wealth they have, this will be given as a charity. So the charity benefits from that. ডক্টর ইউনূস বলেন, শুধু জনহিতকর কাজেই নয়, গিভিং প্লেজের মাধ্যমে মৃত্যুর পর একজনের সম্পদ বিনিয়োগ করা যেতে পারে সামাজিক ব্যবসাতেও। Where it will go as an investment in social business. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেখতে দেখতে 25 পেরিয়ে 26 বছরে পা দিল দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তর। যমুনা ফিউচার পার্কে যমুনা কনভেনশন সেন্টারের মহল হলে চলছে রজত জয়ন্তী উদযাপন। সত্যের সন্ধানে নির্ভীক এই প্রত্যয়কে ধারণ করে সাদাকে সাদা, কালোকে কালো বলার সৎ সাহস নিয়ে যুগান্তরের জন্ম দিয়েছিলেন স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আজ তার স্মৃতির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানাচ্ছে যুগান্তর পরিবার। আয়োজনে যোগ দেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হেফাজতে ইসলামের মমিনুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যুগান্তরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে সবচেয়ে কঠিন সময়ে, যে সময়টিতে ফ্যাসিবাদ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেই সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে, কথা বলার চেষ্টা করেছে। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, এই যে আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব যে স্বপ্নদ্রষ্টা, উনি যে কথাগুলি বলে গেছেন, সেইগুলোকে সেই দিক সামনে রেখে যাতে সামনের দিকে আমরা সবাই একসাথে চলতে পারি, যুগান্তর পত্রিকা যাতে আরও
অনেক এগিয়ে যায়, এই দোয়াই করি, এই প্রত্যাশাই করি। বাংলাদেশের প্রায় অর্ধেক বয়সে যুগান্তর, কিন্তু যুগান্তরের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে যুগান্তর পালন করেছে আপোষহীন ভূমিকা। কোনো রক্তচক্ষুকে সে কখনো পরোয়া করেনি। শুরু থেকেই যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকে এখনও আছেন, নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন। সবাই নিরলস চেষ্টা করছেন এই পত্রিকাটিকে জনমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ভালো জার্নালিজমের কোনো তুলনা নাই। আমরা চাই যুগান্তর সেই ভালো জার্নালিজম চালিয়ে যাক এবং এই দেশকে আরও ব্রিলিয়ান্ট সব রিপোর্টিং উপহার দিক। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি বাস্তবায়নে বিকেল 4টা পর্যন্ত সময় দিয়েছিল শিক্ষার্থীরা। সময়ের মধ্যে দাবি আদায় না হলে ব্লকেট কর্মসূচির ঘোষণা। আর এই বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য জেনে নেব সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফয়সাল, যেমনটা বলছিলাম, এখন তো 4টার বেশি বেজে গেছে, প্রায় 4:30। শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে নতুন করে জানাবেন। কলি, আপনি জানেন যে আসলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল সেটি কিছুক্ষণ আগেই পার হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা আসলে জানিয়েছেন যে 4টার পরপরই তাদের যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অর্থাৎ উত্তর সিটির বিভিন্ন এলাকাধীন যে কোনো সড়কে তারা অবরোধ করবেন, এটি তারা আগে থেকেই বলেছেন। এই মুহূর্তে যেহেতু তাদের যে 24 ঘন্টার যে আলটিমেটাম ছিল সেই আলটিমেটামটি এর মধ্যে শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের ভেতরে বাহিরে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু কলেজের বিভিন্ন প্রধান ফটকে কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং কলেজের সামনের যে মূল ফটকটি রয়েছে সেখানে কিন্তু গণ আমরণ কর্মসূচি যেটি চলছে সেটি কিন্তু আপনারা দেখছেন যে চলমান আছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে সরকারি তিতুমির কলেজের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা সড়কে নেমে যাবেন এবং তাদের যে ব্লকেট কর্মসূচি ছিল সেটি কিছুক্ষণের মধ্যে তারা হয়তো সড়কে নেমে সেই অবরোধ। জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে ফয়সাল।